রত্নগিরি সত্যি এক ভয়াবহ পরিবেশ। ছাড়া এই দুর্গম পর্বতের পথই বা ওর নখদর্পণে কিভাবে হলো? ও গুলিটা তার বুকে বিঁধল, কিন্তু কিছুই হলো না। নমস্কার, আমি রাজু। আমরা আবার চলে এসেছি একটি নতুন ধরনের গল্প নিয়ে। এই গল্পে আনন্দ, মজা, রহস্য সবই আছে। আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে মাধবপুরায় আতঙ্ক অভিযান। রুদ্রনীল আর আমি এই অভিযানে যাচ্ছি। তাহলে আর দেরি না করে চটজলদি শুরু করা যাক আমাদের আজকের নিবেদন মাধবপুরায় আতঙ্ক অভিযান। সেই সব সোনালি দিনগুলোর কথা মনে পড়লে এখন স্বপ্ন বলেই ভ্রম হয়। সবে কলেজের গণ্ডি অতিক্রম করে চুপচাপ বাড়িতে বসে আছি। কনকনে শীতের দুপুর। পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা ছিল রুদ্রনীলের। ও লিখেছে, পত্রপাঠ গন্ডিয়ায় চলে আয় ভাই, তোকে বিশেষ প্রয়োজন। চিঠিটা পড়ে অবাক হয়ে গেলাম। কি ব্যাপার? কেন? কিসের প্রয়োজন আমাকে? সেই সব কিছুই চিঠিতে লেখেনি, শুধু ওর ওখানে যাওয়ার নিমন্ত্রণ করেছে। ওর এই আমন্ত্রণের মধ্য দিয়েই কেমন যেন একটা রহস্যের গন্ধ পেলাম আমি। দুইজনে একসঙ্গে রাইফেল ট্রেনিং ক্লাবে সদস্য হয়ে শুটিং প্র্যাকটিস করতাম। তারপর ও চলে গেল গন্ডিয়ায়, রেলের সিগন্যাল ডিপার্টমেন্টে চাকরি পেয়ে। পরে দু একবার পত্র মারফত যোগাযোগ থাকলেও দীর্ঘ বছর কোনো চিঠিপত্রের আদান প্রদান ছিল না। হঠাৎ এই চিঠি, তার মানে কি? কোথাও যাওয়ার আবার কোনো আমন্ত্রণ পেলে আমি নিজের মধ্যে আর নিজেকে স্থির রাখতে পারি না। তাই কোনো রকম চিন্তাভাবনা না করেই ব্যাগ গোছাতে লাগলাম। লাইসেন্স প্রাপ্ত পিস্তলটাও সঙ্গে নিলাম। বাড়িতে জানালাম, মা, আজ রাতেই গাড়িতে আমি উধাও হয়ে যাচ্ছি। কবে ফিরবো তার কোনো ঠিক নেই, তো চিন্তা করো না। আমার এই খামখেয়ালিপনার ব্যাপারটা সবাই জানে, তাই বাড়ির দিক থেকে কোনো বাধা এলো না। বৌদি গাড়ির জন্য রাতের খাবার তৈরি করে দিলেন। আমি নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশনে এসে টিকিট কেটে কুলিকে 5 টাকা দিতেই সাধারণ বগিতে একটা বাঙ্ক পেয়ে গেলাম। ট্রেন ছাড়লে রাতে খাওয়া দাওয়া সেরে কম্বলটা আপাত মস্তক মুড়ি দিয়ে ঘুমোতে লাগলাম। এক রাতের জার্নি। ট্রেন গন্ডিয়ায় পৌঁছবে বেলা 11টা নাগাদ। দেখতে দেখতে রাতটা কেটে গেল। পরদিন সকালে ট্রেন বিলাসপুরে পৌঁছলে মুখ হাত ধুয়ে প্রাতটা সেরে নিলাম। বাং থেকে নেমে নিচে জানলার ধারে একটা সিটে বসলাম। কিছুক্ষণের মধ্যেই বিচিত্র পোশাক পরা একদল 36 গড়িয়ার আবির্ভাবে ট্রেনের কামরা পরিপূর্ণ হয়ে গেল। এরপর নির্দিষ্ট সময়ে ট্রেন এসে যখন গন্ডিয়ায় পৌঁছলো তখন বেলা 11টা। গন্ডিয়ায় আমি এর আগে কখনো আসি। এর উপর দিয়ে গেছি বেশ কয়েকবার, তবে আসিনি, মানে স্টেশনে নামিনি কোনোদিন। তবে অবতারণেই প্রথম। চিঠিতে ওর কোয়ার্টারের ঠিকানা দেওয়া ছিল, তবু আমি কোয়ার্টারে না গিয়ে স্টেশনে ওর খোঁজ নিলাম। কেননা এখন ওর কর্মস্থলেই থাকার কথা। স্টেশনে 2-4 জনকে জিজ্ঞেস করতেই সন্ধান পাওয়া গেল রুদ্রনীলের। আমাকে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে একজন ডেকে আনলো রুদ্রনীলকে। ও এসে আমাকে দেখেই আনন্দে উচ্ছ্বাসে আমাকে বুকে জড়িয়ে ধরল। বলল, এত তাড়াতাড়ি তুই যে আসবি ভাই, আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি। চিঠিটা পেলি কবে? গতকালই পেয়েছি। তোর কথা মতো পত্রপাঠ বেরিয়ে পড়েছি, আর কি। খুব ভালো করেছিস ভাই। কিন্তু ব্যাপারটা কি বলতো? সেটা এখনই বলা যাবে না। কোয়ার্টারে চল, সব বলছি। তুই যখন এসে পড়েছিস তখন আর দেরি করব না, কাল সকালেই রওনা দেব। আমি আর জিজ্ঞেস করলাম না কোথায় যাব আমরা, কেননা ও এখন কিচ্ছু বলবে না। তাই ওকে অনুসরণ করেই ওর কোয়ার্টারের দিকে চললাম। সামান্য পথ গিয়েই ওর কোয়ার্টারে পৌঁছালাম। খুব যে একটা উচ্চমানের কোয়ার্টার তা নয়, তা সে যেমনই হোক একটা আশ্রয় তো। আমাকে ওর ঘরে বসিয়ে ও বলল, জাস্ট 1 মিনিট, একটু বস তো, আমি পাশের দোকান থেকে কিছু নিয়ে আসি, তারপর রান্না বান্না করব। আমি হাত মুখ ধুয়ে ওর বিছানায় দেহটা এলিয়ে দিলাম।
রুদ্র ঝড়ের বেগে বেরিয়ে গেল। কিছু সময়ের মধ্যে ফিরে এলো এক গাদা জিলেপি, সিঙ্গারা আর লাড্ডু নিয়ে। বলল, গন্ডিয়া লাড্ডু ভাই, খেয়ে দেখ না, মুখে লেগেই থাকবে। আমরা দুজনে মজা করে খেতে লাগলাম। এরই মধ্যে এক ফাঁকে ও স্টোভ জেলে চায়ের জল বসিয়ে দিল। খেতে খেতেই রুদ্র বলল, এখন আমার মর্নিং ডিউটি, সকাল 6টা থেকে দুপুর 2টো, সেজন্য রান্নাবান্না কিছু করিনি। একজনকে টাকা দিয়েছি, ও মাছ এনে দেবে। আমাদের জলযোগ পর্ব শেষ হলে চা খেলাম। এরই মধ্যে একজন এসে খানিকটা ভেটকি মাছ আর টক দই দিয়ে গেল। রুদ্র বলল, গরম ভাত, আলু ভাজা, ভেটকি মাছের ঝাল আর খাট্টা দই জমবে, কি বলিস? চমৎকার। রাতের মেনু হচ্ছে বাজারের গরম রুটি আর ঘরে তৈরি মুরগির মাংস, সেই সঙ্গে লাড্ডু আর গোলাপ জামুন। একার জন্য রুটি আমি বানাই না, দোকান থেকে নিয়ে আসি। খুব ভালো ব্যবস্থা। রুদ্র বলল, তাও ওই সব দিন যে রান্না করি তাও না, ওই মাঝে মাঝে রেলের ভোজনালয়েও খেয়ে নিই। কি আর করবি ভাই বল। আমি বললাম, দেখ রুদ্র, আর সাসপেন্স না রেখে এবার বল দেখি, কি জন্য এমন জরুরি তলব করে আমাকে ডেকে আনলি? রুদ্র বলল, তুই একটু বাইরে থেকে ঘুরে আয় না, আমি ততক্ষণ এই কাজগুলো করি, তারপর স্নান খাওয়া দাওয়া সেরে অখণ্ড অবসরে সব কথা বলবো তোকে। রুদ্রর প্রকৃতিই এইরকম, সহজে ও কোনো কথা বলতে চায় না। তাই আর অযথা বাক্যবায় না করে বললাম, ঠিক আছে, থাক তাহলে, আমি ঘুরেই আসি বলে পোশাক পরিবর্তন করে গন্ডিয়ার পথে পথে ঘুরতে লাগলাম। অনেক পরে যখন ফিরে এলাম তখন ওর কাজ শেষ। রুদ্র বলল, বাথরুমে একটা বালতিতে গরম জল রেখেছি, ঠান্ডা জল মিশিয়ে স্নানটা সেরে নে। যা শীত এখানে, এমনি ঠান্ডা জল কিন্তু গায়ে দিতে পারবি না। তুই? আমি এক ফাঁকে সেরে নিয়েছি। ওর কথা মতো গায়ে বেষ্টি করে তেল মেখে স্নান পর্ব সমাধা করলাম। তেল, গামছা সবই আগে থেকে রাখা ছিল বাথরুমে, কাজেই অসুবিধে হলো না। শীত তখন আমাদের ওদিককার চেয়েও খুব বেশি। তবু স্নানের পর শরীরটা অন্যরকম হয়ে গেল, যেন ঝরঝরে টাইপের। এরপর খেতে বসার পালা। বেশ তৃপ্তি করে খেলাম দুজনে। ভেটকি মাছের ঝালটা ও এত ভালোভাবে রেঁধেছে না, কিছু বলার নেই। আর সঙ্গে সেই খাট্টা দই, অবশ্য ওর কথায় একটু চিনি মেখে নিলাম, না হলে বড্ড টক। খাওয়া দাওয়ার পর ও একটা ক্যাম্প খাটে আমার বিছানা করে দিলে তাতেই কম্বল মুড়ি দিয়ে বসলাম। একটু পরে রুদ্রও এসে বসলো ওর বিছানায়। তারপর বলল, এবার শোন, কি জন্য তোকে আসতে বলেছি। আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম, কি বলে তা শোনবার জন্য। সিরিয়াস কোনো বিষয় নিশ্চয়ই, তাই উদ্গ্রীব হয়ে রইলাম। প্রতিটা মুহূর্ত আমার কাছে তখন দীর্ঘ সময় বলে মনে হতে লাগলো। রুদ্র বলল, এখান থেকে 80 কিলোমিটার দূরে মাধবপুরা উপত্যকায় একটা রহস্যের বাতাবরণ সৃষ্টি হয়েছে। 1 মাসের মধ্যে 4-5 জন মানুষ নিখোঁজ হয়ে গেছে গ্রাম থেকে। ওই মাধবপুরার শেষ প্রান্তে আছে রত্নগিরির বন। সকলের ধারণা ওই রত্নগিরি হচ্ছে রহস্যের মূল কেন্দ্র। এমন ধারণা হওয়ার কারণটা কি? নিখোঁজদের অনেকেরই কিছু না কিছু নিদর্শন ওইদিকে পাওয়া গেছে, যেমন কারো রুমাল, কারো জুতো ইত্যাদি। কয়েকদিন আগে মাধবপুরার সেট ধনিরাম তার 2 জন বলবান লোককে নিয়ে ওই রত্নগিরিতে যান, কিন্তু সেই যাওয়াই তার শেষ যাওয়া, আর ফিরে আসেননি। ব্যাপারটা নিয়ে এখানকার কাগজে অনেক লেখালেখি হয়েছে। সকলেরই ধারণা কোনো সন্ত্রাসবাদী দলের ঘাঁটি হয়েছে ওখানে। রত্নগিরি অতি দুর্গম জায়গা, তাই দুষ্কৃতীদের ওখানে আশ্রয় নেওয়াই স্বাভাবিক। এ কাজ মনে হয় কোনো জানোয়ারের নয়, তা বোঝাই যায়। জানোয়ারেরও অধম কোনো চক্রেরই কাজ বলে মনে হচ্ছে। বুঝলাম, কিন্তু একটা কথা বল, চুরি ডাকাতি বা খুন খারাপের কাজ না করে এইভাবে মানুষকেই বা গুম করছে কেন ওরা? গ্রামের দরিদ্র মানুষকে গুম করেই বা ওদের লাভটা কি? তা জানি না। শেঠ ধনিরামকে যে গুম করেছে, ও
ওর ব্যাপারেও পরিবারের কাছে কোনো টাকা পয়সা চেয়েছে কেউ? না। তাহলে এটাকে দুশ্চক্রের কাজ বলছিস কেন? আমি কেন বলবো বল, মাধবপুরার লোকেরাই বলছে। তাছাড়া তুই বল, কোনো উদ্দেশ্য না থাকলে এভাবে কেউ মানুষ গুম করে নাকি? মাধবপুরে এখন এমনই আতঙ্ক যে সন্ধ্যের পর ভয়ে কেউ আর ঘর থেকেই বেরোচ্ছে না। দিনে দুপুরেও রত্নগিরির ধারে কাছে যাচ্ছে না কেউ। অনেকে আবার ভয়ে গ্রাম ছেড়ে দূরের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। তাহলে এবার তুই বল, এসব কি? ব্যাপারটা কি সত্যি রহস্যময় রুদ্র? আমি চাই এই রহস্যের জবনিকা উন্মোচন করতে, তবে এ কাজ আমাদের একার দ্বারা তো সম্ভব নয়। এ কাজের জন্য খুব সাহসী একজনকে চাই। সেজন্যই তোকে চিঠি দিয়ে আসতে বললাম। আশা করি এই ব্যাপারে তুই না করবি না। না করার প্রশ্নই ওঠে না। এমন একটা অ্যাডভেঞ্চারের সুযোগ আমি কখনো ছাড়ি নাকি? তবে একটা কথা, মাধবপুরায় অভিযান করতে গিয়ে আমরাও হয়তো নিখোঁজের তালিকায় চলে যেতে পারি। এক্ষেত্রে সেরকম সম্ভাবনা যে নেই তা কিন্তু নয়। দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। দুজনের একজনও তো ফিরে আসতে পারি। এটাই তাহলে ফাইনাল? আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। হ্যাঁ হ্যাঁ, চল না। এইরকম অপহরণের ঘটনা এর আগেও অনেক হয়েছে। সেসবের কিছু না কিছু অভিজ্ঞতা আমারও আছে। তবে এইসব ক্ষেত্রে অপহরণকারীদের একটা মোটিভ থাকে, কিন্তু এই ব্যাপারটায় যেমনই অভিনব তেমনই রহস্য। যাই হোক, সারাটা দিন আমরা নানা রকম জল্পনা কল্পনা করে কাটালাম। তারপর রাতে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যা কিছু ছিল সব গুছিয়ে নিলাম। ওই দূর পথে যাওয়ার জন্য রুদ্র একটা গাড়ির ব্যবস্থা করেছে। অতএব ওখানে পৌঁছতে কোনো অসুবিধে নেই। সে রাতটা বেশ ভালোভাবে ঘুমিয়ে কাটালাম দুজনে। পরের দিন সকালে চা পর্বের পর রুদ্রকে একবার বেরোতেই হলো অফিসের কাজে। কাজ অবশ্য করবে না ও, শুধু 10-12 দিনের জন্য একটা ছুটির দরখাস্ত জমা দিয়ে চলে আসবে। এমনিতেই ছুটি প্রয়োজন হয় না ওর, তবে আজকের ব্যাপারে অফিসকে ওর জানানোই আছে। ওর এই অভিযানের ব্যাপারটাও সহকর্মীদের সবাই জানে। রুদ্রর বলাই ছিল বন্ধু এসে পড়লেই ও ছুটি নেবে, তবে ওর শুধু আসার অপেক্ষা। যাই হোক, বেশ কিছুটা সময় পার হয়ে যাবার পর রুদ্র গাড়ি নিয়ে এলো। আমি তৈরি ছিলাম। ও আর আমি দুইজনে হাতাহাতি করে মালপত্রগুলো গাড়িতে তুলে দেবার পর রুদ্র ওর কোয়ার্টারের আশেপাশের 2-1 বাসিন্দার সঙ্গে দেখা করে ঘরের দরজায় তালা দিয়ে গাড়িতে এসে বসল। গাড়ি ছুটে চলল মাধবপুরার দিকে। আমাদের দুজনেরই মনে তখন নতুন উদ্যম ও অদম্য উৎসাহ। মস্ত বড় একটা বিপদের ঝুঁকি নিতে চলেছি আমরা। চিত্ত স্থির আমাদের। হবে নাই বা কেন? আমরা তো কোনো প্রত্যাশার লোভে এই কাজ করছি না। যা করতে চলেছি তা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ইচ্ছাতেই। আমাদের গাড়ি এগিয়ে চলল মাধবপুরার দিকে। রুক্ষ ভূমি, কোথাও কোনো গাছপালা বা পাহাড় বন জঙ্গলের দেখা নেই। অতএব পথের দৃশ্য মনে দোলা লাগায় না। যেতে যেতেই রুদ্রকে বললাম, ভাই, আমরা যে ওখানে যাচ্ছি সেখানে গিয়ে থাকবোটা কোথায়? সেটা তো আমিও জানি না। তাহলে গ্রামেই কারো বাড়িতে ব্যবস্থা করে নেব। দেখি। এর আগে তুই গেছিস কখনো? এই প্রথম। এখানকার 2-1 কাগজে সংবাদ পড়ে এই সিদ্ধান্ত নিয়েছি। তার মানে দুজনেই আমরা নতুন এবং বহিরাগত? ঠিক তাই। প্রায় ঘন্টা 2 জার্নির পর আমরা যখন মাধবপুরায় পৌঁছালাম, বেলা তখন 12টা। গাড়ি আমাদের মাধবপুরায় প্রবেশ পথের মুখে নামিয়ে দিয়ে চলে গেল। আমি বললাম, অভিযানের সফল অথবা ব্যর্থ হওয়ার পর আমাদের প্রত্যাবনটা কিভাবে হবে সেটার ব্যাপারে কিছু ভেবেছিস? রুদ্র হেসে বলল, কিছুই জানি না, তবে এখানকার মানুষজন যেভাবে যায় আসে সেইভাবেই ফিরবো আমরা।
যাই হোক, আমাদের সামান্য জিনিসপত্র যা ছিল তা নিজেরাই বয়ে নিয়ে গ্রামে প্রবেশ করলাম। খুব ছোট্ট গ্রাম এই মাধবপুরা। এর উপত্যকার মতো অংশে এইরকম ছোট ছোট গ্রাম দু একটা চোখে পড়ল। মাধবপুরায় লোকজনের বসতি মাত্র ওই 20-25 ঘর। খেতি জমি আছে একটু দূরে দূরে, তাতেই কোনো রকম চাষবাস করে দিন যাপন করে ওরা। গাই বাছুর, হাঁস, মুরগি, ছাগল, ভেড়াও প্রতিপালন করে। ছোট বড় পুকুর আছে 2টি, আর কিচ্ছু নেই, শুনশান চারিদিক। আমাদের দেখে গ্রামের লোকেরা খুব হকচকিয়ে গেল। তারা এসে আমাদের পরিচয় জানতে চাইলে আমরা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তা বললাম। শুনে গ্রামের একজন প্রবীণ আমাদের বলল, আপনারা ছেলে মানুষ, জেদের বসে এরকম কোনো ঝুঁকি আপনারা নেবেন না। সেট ধনিরামের মতো লোককে যারা গায়েব করে দেয় তাদের সঙ্গে আপনারা পেরে উঠবেন কি? রুদ্র বলল, আমরা তো খালি হাতে আসিনি। এই দেখুন, আমাদের দুজনের হাতে 2টো রাইফেল, রিভলভার পিস্তলও আছে সঙ্গে। অতএব ভয় আমরা পাই না। কঠিন লড়াই লড়ে যেতেও আমরা সক্ষম। তাছাড়া এর আগেও এই ধরনের 2-1টা ঘটনার মোকাবিলা করেছি আমরা। আর একজন লোক বলল, আমরা যে কি আতঙ্কে আছি বাবু, তা কি বলবো। ভয়ে আমরা রত্নগিরির দিকে যাওয়াই বন্ধ করে দিছি। অথচ ওখানে না গেলে জ্বালানি কাঠফাট কোথায় পাই বলুন তো। সব শুনে রুদ্র বলল, দেখি না কিভাবে কি করতে পারি, চেষ্টা করে দেখতে দোষ কি? আমি জিজ্ঞেস করলাম, সেট ধনিরাম এখন কোথায়? শুনলাম উনিও নাকি গুম হয়েছেন ওখানে গিয়ে। সেট ধনিরাম এখান থেকে 5 মাইল দূরের পচন্দা গ্রামের লোক। ওর 2জন বলবান লোককে নিয়েই উনি রত্নগিরির দিকে গেছিলেন। 3 জনের 1 জনও ফিরে আসেননি এখনো পর্যন্ত। তোমরা আমাদের থাকবার ব্যবস্থাটা করে দাও, তারপর দেখছি কিভাবে কি করা যায়। একজন লোক বলল, আমার এই কুড়ি ঘরে আপনারা কি থাকা পারবেন বাবু? তবে একটা আশ্রয়ে আসি, সেখানে যদি থাকতে পারেন তো আরামেই থাকিবেন। সেটা কোথায়? গ্রামের বাইরে বাবু। আমাদের সেখানেই নিয়ে চলো, দেখি আগে কিরকম জায়গা। জিনিসপত্রগুলো এখন এখানেই থাক, পরে এসে নিয়ে গেলেই হবে। লোকটি আমাদের নিয়ে চলল আশ্রয় স্থানটি দেখিয়ে দিতে। গ্রামের বাইরে একান্ত নির্জনে আমরা যেখানে এলাম, সেখানে হলুদ রং করা এক লম্বালম্বি তৈরি একটি দোতলা বাড়ি। পরপর 4খানি ঘর। বাড়িটা নতুন, তবুও দোতলা ঘরের একাংশে ছাদ ভাঙা রয়েছে। কোনোটায় জানলা দরজা নেই। নিচের ঘরগুলো ধুলো জমে অপরিষ্কার। একটু ঝাটফাট দিয়ে ধোয়া মোছা করলেই ভালোভাবে থাকা যাবে সেখানে। অভাব শুধু বাথরুমে। জলের ব্যবস্থাটাও ধারে কাছে কোথাও নেই। রুদ্র বলল, এখানে এই বাড়ি কে তৈরি করিয়েছিল? একজন গ্রামবাসী বলল, মোহনলাল নামে এক ব্যবসায়ী বাড়িটা তৈরি করেছিল। বাড়িতে তৈরি করার পর বাড়িতে একদিনও কেউ থাকেনি। হঠাৎ কি যে হলো তার, এখানে আসা যাওয়া বন্ধ করে দিল। সেই থেকে বাড়িটি এইভাবে পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে লোকটা কি বেঁচে আছে? তা জানি না বাবু। রুদ্র জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাদের এই গ্রামে নিখোঁজ হওয়ার ঘটনাটা কতদিন ধরে হচ্ছে? আর কতজনকেই বা হারিয়েছো তোমরা? এই ঘটনা গত 1-1.5 মাস ধরে চলছে। 5 জন গ্রামবাসী নিখোঁজ হওয়ার পর ধনিরাম ও তার লোকও নিখোঁজ হয়। এই ব্যাপারে থানা পুলিশ হয়নি? হ্যাঁ, ওরা বলছে ওদের বাঘে খেয়েছে। ঠিক আছে, ঘর আমাদের পছন্দ। তোমরা আমাদের একটু সাহায্য করো, ঘর পরিষ্কার করে একটু জলের ব্যবস্থা করো। আর কাঠখুটো দিয়ে ওই দিকটা একটু ঘিরে দাও তো, সেখানে আমাদের বাথরুমের ব্যবস্থা হবে। টাকা পয়সা যা লাগে আমরা দেব। বলার সঙ্গে সঙ্গে কাজ হলো। সবাই মিলে ঘর পরিষ্কার করতে লেগে গেল। আমাদের মালপত্রগুলো বয়ে আনলো কেউ। বাথরুম তৈরি হলো। এরপর রেঁধে খাবার জন্য হাঁড়ি, কড়া, তেল, নুন, মশলা সব এলো। চাল, ডাল, আলু, পেঁয়াজ, এমনকি আস্ত একটা মুরগিও। ঘরে মালপত্র রাখা হলে রুদ্র মাটিতে গর্ত করে কাঠের জালে রান্না শুরু করলো। কাঠের যোগান দিল গ্রামবাসীরাই। আমি সেই লোকটিকে সঙ্গে নিয়ে চললাম
রত্নগিরির সন্ধানে। যে পাহাড় ওই জঙ্গলকে নিয়ে এত রহস্য, তার তো দর্শন মিলছে না। আমাদের ঘরের থেকে সামান্য একটু ব্যবধানে উল্টানো গামলার মতো একটা পাহাড় রয়েছে। সেটি এমনই যে কোনো গাছপালা তো দূরের কথা, তার গায়ে কোথাও কোনো তৃণগুল্মও জন্মায়নি। আমি লোকটিকে বললাম, কোথায় গো তোমাদের রত্নগিরি? লোকটি বলল, এই পাহাড়ের মাথায় উঠুন, তবেই চোখে পড়বে। ওর কথা মতো সেই ঢিবি পাহাড়ের মাথায় উঠতেই আমি দেখলাম ভীষণ দর্শন রত্নগিরিকে। এখান থেকে প্রায় ৮ মাইল দূরে ঘন জঙ্গলের মধ্যে পাহাড়টা, যার নাম রত্নগিরি। এখন যেখানে আতঙ্কের পরিস্থিতি, আমরা দুজনে সেই ঢিপির মতো পাহাড়ের টিলাতে বসলাম। যে লোকটির সঙ্গে কথা বলছিলাম তার নাম বেজা। বেজাকে বললাম, বেজা, কি? তোমাদের গ্রামে যে 5 জন উধাও হয়ে গেল, তাদের কি সত্যি কেউ গুম করেছে বলে তোমার মনে হয়? আমাদের সবারই ধারণা তাই। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আর ফেরেনি তারা। ওরা কি একই দিনে সবাই গেছে জঙ্গলে কাঠ কাটতে? না, 2-1 দিনে অন্তর। ও, এমনও তো হতে পারে যে কোনো হিংস্র জন্তুর কবলে পড়েছে ওরা। না বাবু, কোনো অশুভ শক্তির প্রভাবে নিখোঁজ হয়েছে ওরা। ওই যে দূরের গ্রামটা দেখতেছেন, ওই গ্রামেরও 3 জনকে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় বাড়ির ভিতর থেকে উঠিয়ে নিয়ে গেছে। আর কি কইমু বাবু, লোকগুলা অনেক কান্নাকাটি করেছে। স্ট্রেঞ্জ, এই কথা কেউ আগে তো বলেনি। তারপরে ধনীরাম ও তার সেই 2 জন লোক, প্রত্যেকের হাতে বন্দুক থাকা সত্ত্বেও তারা আর ফিরল না কেন? ওরা তো গিয়েছিল দিনের আলোয়, ভর দুপুরে। আমি বললাম, ঠিক আছে, আমার আর কিছু জানার নেই। এখন কে বা কী কারণে এ কাজ করছে সেটা আমাদের জানার বিষয়। এই রহস্যের উন্মোচন আমরাই করব। বেজা বলল, দেখুন চেষ্টা করি, তবে আমাদের মনে হয় এ কাজে আপনাদের না এগোনোই ভালো। আমাদের বড়াতে যা আছে তাই হবে। অযথা আপনারা নিজেদের জীবন বিপন্ন করবেন কেন? আমরা আমাদের জীবন বিপন্ন করবই বা কেন? সত্যি, যদি কোনো আতঙ্কবাদী ওখানে থেকে থাকে তাহলে তারই জীবন বিপন্ন করব। মাধবপুরার আতঙ্ক দূর করবই আমরা। দেখুন তাহলে চেষ্টা করে। তোমরা কি তাহলে ওই আতঙ্কের রত্নগিরি বনে যাওয়া বন্ধই করে দিয়েছো? যাই, তবে দল বেঁধে। জ্বালানির প্রয়োজনে তো যেতে হয়। কোনো কিছুর অস্তিত্ব তোমরা টের পাও না? কিছু মাত্র না। আমরা আর টিলায় বসে না থেকে নিচে নেমে এলাম। রুদ্র তখন রান্নাবান্না শেষ করে তোলা জলে স্নানের পাটটুকুও সেরে নিয়েছে। আমিও গিয়ে কোনো রকমের স্নানটা সেরে খেতে বসলাম। খেতে খেতেই রুদ্র বলল, কোথায় গিয়েছিলি? বললাম, রত্নগিরির রূপ দেখতে। তা কেমন দেখলি? অতি ভয়ঙ্কর। তারপর বললাম, সামনের ওই টিলাটার জন্যই ওই দিকের কোনো পাহাড় আছে বলে মনে হয় না। খেয়ে দিয়ে চল না, ওই টিলাটার মাথায় বসে রোদ পোয়াবো আর বিশ্রাম নেব। সেই ভালো, তাই চল। আহার পর্ব সমাধা হতেই আমরা ওই টিলার মাথায় গিয়ে রৌদ্রে বসলাম। এই কনকনে শীতের দেশে রোদটা বড়ই মিষ্টি লাগলো। রুদ্র রত্নগিরির দিকে তাকিয়ে বলল, তাই তো রে, রত্নগিরি সত্যি এক ভয়াবহ পরিবেশ, অথচ ওর অবস্থান এমনই এক জায়গায় যে দূর থেকে চোখেও পড়ে না। তার কারণ আমাদের এই দিকটা উঁচু, এখানকার ঢাল পেরোলে তবেই পাহাড়ের বন। আর এই বিভৎস টিলার বাধা, বলতে গেলে এলাকাটা পাঁচিলের মতো বেষ্টন করেছে এই টিলাটা, বুঝলি? রুদ্র বলল, রত্নগিরির দিকে ভালো করে তাকিয়ে দেখ, ওখানে যে শুধু আতঙ্কই আছে তা নয়, সৌন্দর্যও আছে অপরিসীম। শুধু বুঝতে পারছি না কে বা কারা এই কাজ করছে। এইভাবে মানুষগুলোকে গুম করে
ওদের লাভটাই বা কি? লাভ তো আছে নিশ্চয়ই। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে হয়তো লাখ লাখ টাকা ব্যবসা চলছে ওখানে। হয়তো এটা একা কারো কাজ নয়, কোনো কূটনৈতিক বিজ্ঞানী এবং ডাক্তারেরও যোগাযোগ থাকতে পারে ওদের সঙ্গে। এছাড়া আর কি বা মনে করতে পারি আমরা? তাহলে কাজটা কিভাবে শুরু করবি, কিছু ঠিক করলি কি? তুই কিছু ভেবেছিস নাকি? ভেবেছি। হুট করে কিছু করতে যাব না, বুঝলি। কাল সকালের আগে জঙ্গলে যাব না আমরা। ওই অশুভ শক্তির আবির্ভাব নিশ্চয়ই রাতের অন্ধকারই বেশি হয়। তাই ভেবেছি আজ আর না ঘুমিয়ে ওই টিলার মাথাতেই নিজেদের যতটা সম্ভব আড়ালে রেখেই ওই রত্নগিরির দিকে নজর রাখব। আইডিয়াটা ভালো, কিন্তু এখানকার এই ভয়াবহ ঠান্ডাটা সহ্য করতে পারবি? তাহলে তুই কি বলিস? আমি বলি আজ আমাদের ফুল রেস্ট। কাল সকালে ঘুম থেকে উঠে চা পর্বের পর গ্রামের কয়েকজন লোককে নিয়ে রত্নগিরির দিকে যাব। পথঘাট চিনি আগে, পরে অবস্থা বুঝে ব্যবস্থা নিব। তাহলে তাই হবে। আজ আমাদের ভাঙ্গা বাড়ির আশ্রয়ে তেরে ঘুম লাগানো যাক। আমরা সন্ধে পর্যন্ত টিলার মাথায় বসে নানা রকম আলোচনা করে সময়টা কাটালাম। তারপর টিলা থেকে নামতেই গ্রামবাসীদের কয়েকজন আমাদের দিকে এগিয়ে এসে বলল, শুনুন বাবুরা, আপনারা তো আমাদের অতিথি। এই নিজেদের তাগিদেই আপনারা এইছেন আমাদের বিপদ থেকে রক্ষা করতে। সন্ধ্যের পর আমরা খুব একটা দরকার না হলে কেউ ঘর থেকে বেরোই না। আমাদের খুব ইচ্ছে আজ আপনারা আমাদের এই আতিথ্য গ্রহণ করুন। 2-3টে ভেড়া কেটেছি আমরা। গরম রুটি আর ভেড়ার মাংস সবাই মিলে আনন্দ করে খাবো আজ। এখন চলুন চলুন বাবু, চায়ের ব্যবস্থা হয়েছে আপনাদের জন্য। আসুন 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 বাবু আসুন। এমন সুযোগ কেউ ছাড়ে? তাই সকলের সঙ্গে চললাম ওদের গ্রামের দিকে। গ্রামে পৌঁছে খুব আনন্দ পেলাম। একজনদের দাওয়ায় চাচাই পেতে বসতে দিল আমাদের। সেখানেই এলো গরম চা ও বিস্কুট। গ্রামবাসীদের মধ্যে সেই বেচাও ছিল। আমি বললাম, আচ্ছা, যে বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি সেই বাড়ি তো খুব বেশি দিনের পুরনো নয়, অথচ দেখে মনে হচ্ছে ওই বাড়ির দোতলার ছাদটা কেউ যেন হ্যামার দিয়ে ভেঙেছে। দরজা জানলা ভাঙা, দেওয়ালে ফাটল। এখানে কি ভূমিকম্প হয়েছিল? না বাবু, আমাদের জ্ঞানে কখনো এই অঞ্চলে ভূমিকম্প হয়নি। এ ওই দুরাত্মারই কাজ। এক রাতে ভয়ঙ্কর তঞ্জন করে এই গ্রামে এসে দাপাদাপি করে বাড়িটা ভেঙে আক্রোশ মিটিয়ে চলিয়ে গেল। এ তো আর এক গল্প শুনছি। সে কি একাই এসেছিল না আরও কেউ সঙ্গে এসেছিল? কি করে জানবো বলুন? মধ্যরাতের ব্যাপার। ওর তর্জন গর্জনে আমাদের ঘুম ভেঙে যেতে ভয়ে আমরা কাঠ হয়ে শুয়েছিলাম। কেউ বাইরে বেরোয়নি, তবে অনুমান করেছি অতি ভীষণ। রুদ্র বলল, বুঝেছি। এ কোনো চক্রের কাজ নয়। যার কাজ সে চায় না যে এখানে কেউ বসতি করুক। জায়গাটা গ্রামের বাইরে ও টিলার কাছাকাছি তো। ওই ঘটনার পর মোহনলাল আর কাজ এগোয়নি, এমনকি ওই গ্রামে আসাও বন্ধ করে দিয়েছে। এতক্ষণে পরিষ্কার হল, অর্থাৎ জন্তু জানোয়ারের কোনো ব্যাপার নেই এখানে। দানবীয় কোনো প্রকাণ্ডের প্রভাবে এই রকমটা হচ্ছে। অথচ সেই আতঙ্ককে কেউ কখনো দেখেনি, কেননা সে প্রকাশ্যে আসে না। এখন জানতে হবে মানুষ গুম করে বা মেরে ফেলে তার লাভটা কি? তবে কি সে নরখাদক? তা যদি হয় তাহলে তো সমূহ বিপদ। আরো অনেক মানুষের অনিষ্ট সাধন করবে সে। রুদ্র বলল, ভাগ্যে এলাম। এখন আমরাই ওর মৃত্যু ঘন্টা বাজিয়ে যাব। একবার শুধু ওর চোখের দেখাটা মিলুক, গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দেব ওর বুক। আর একজন গ্রামবাসী বলল, কিন্তু ওর দেখা পাওয়াই তো মুশকিল।
সে রাতে দমভর মাংস ভাত খেয়ে আমরা আমাদের বাসায় ফিরে এলাম। তারপর দরজা জানলা বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম দুজন। রাত তখন কত হবে বলতে পারবো না। দুজনে গভীর ঘুমে মগ্ন ছিলাম। যে মোমবাতিটা জ্বলছিল সেটি এখন নিভে গেছে। একটা চাপা গর্জন কানে আসতেই ধর্মড়িয়ে উঠে বসলাম আমরা। দুইজনেরই হাতের কাছে টর্চ ও মাথার কাছে রাইফেল ছিল। আমরা সেগুলোই হস্তগত করে বাইরে আসতেই দেখলাম প্রায় 7 ফুট উচ্চতার একটা বিভৎস শরীর ভীষণ গর্জন করতে করতে টিলা পাহাড়ের উপর থেকে নেমে আসছে। আমরা দুজনই তখন বাড়ির বাইরের দেওয়ালের আড়ালে গা ঢাকা দিলাম। টিলা থেকে নামার পরেই সেই ভয়ঙ্কর হঠাৎ শান্ত হয়ে গেল। তারপর চুপি চুপি সারে ধীরে ধীরে এগিয়ে চলল গ্রামের দিকে। রুদ্র তক্ষণে ফায়ার করতে যাচ্ছিল। কি করছি এখানে ওকে গাড়িয়ে লাভ নেই, দেখা যাক না ও কি করে। বেশ কিছুটা সময় আমরা উৎকণ্ঠা নিয়ে বসে থাকার পর দেখলাম এক অচৈতন্য মানুষকে অবলীলায় কাঁধে তুলে নিয়ে খুব স্লথ গতিতে ফিরে আসছে সে। আমি এবং রুদ্র দুজনই রুখে দাঁড়ালাম। শয়তানের চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। ভয়ঙ্কর ক্রোধে মানুষটাকে কাঁধ থেকে নামিয়ে সে এবার তেড়ে এলো আমাদের দিকে। একসঙ্গে আমাদের দুজনের রাইফেল গর্জে উঠল। আশ্চর্য এই, তার এই বিশাল শরীরে আমাদের বুলেট বিদ্ধই হলো না। এ কি করে সম্ভব? বরং এক ঝটকায় আমাকে ফেলে দিয়ে রুদ্রকে নিয়ে চোখের পলকে উধাও হয়ে গেল সে। আমি যখন ধূলিসজ্জা থেকে উঠে দাঁড়ালাম তখন সে আমার নাকালের বাইরে। তবু আমি দ্রুত সেই টিলা পাহাড়ের মাথায় উঠে এলাম, কিন্তু সেখান থেকে ওদের কোনো অস্তিত্ব টের পেলাম না। কোথায় গেল এর মধ্যে? এবার আমার খুব ভয় হতে লাগলো। এখন মনে হচ্ছে এমন একটা বিপদের ঝুঁকি না নিলেই হতো আমাদের। একা আমি কি করব এখন? তাই রাইফেলটা কাঁধে নিয়ে ধীরে ধীরে নেমে এলাম টিলা থেকে। যে লোকটাকে কাঁধ থেকে নামিয়ে দিয়েছিল দানবটা, আমি তার কাছে গেলাম। মুখে টর্চে আলো ফেলেই চমকে উঠলাম। এ কি, এ তো বেজা! আমি ঘর থেকে জল এনে ওর চোখে মুখে ঝাপটা দিতেই সম্বিত ফিরল ওর। বলল, ও বাবারে, কি ভয়ঙ্কর! আমি বললাম, আমাদের জন্যই এই যাত্রায় তুমি প্রাণে বেঁচেছ বেজা। তবে আমার বন্ধুকে ওই শয়তানটা উঠিয়ে নিয়ে গেছে। এখন তুমি আমার ঘরে এসো। কাল সকালে আমাকে তুমি নিয়ে যেও ওই জঙ্গলে। বেজা কোনো রকমে উঠে বসে বলল, এখন আমি আর কোথাও যাব না, আগে ঘরে ফিরবো, তারপর কাল সকালেই চলে যাব রায়পুরে, আমার এক আত্মীয়ের বাড়িতে, এখানে আর নয়। আমি ওকে আর বিরক্ত না করে আমার জায়গায় ফিরে এলাম। আতঙ্কে ভয়ে আমার মধ্যেও তখন আমি নেই। হাতের রাইফেলটা নামিয়ে রেখে নিজের পিস্তলটাই ভরসা করলাম। রুদ্রটা বরাবর একটু বেপরোয়া, মারপিট, গুন্ডামি, ডাকাতি ও করে না। তবুও এত রাইফেল গোলাগুলি ও পায় কোথা থেকে তা কে জানে। যাই হোক, প্রবল শীতে কাঁপতে কাঁপতে কাল সকালে আমি কিভাবে কি করব তা ভাবতে লাগলাম। এইভাবে অনেকটা সময় অতিবাহিত করার পর দরজার টকটক শব্দ শুনে পিস্তলটা হাতে উঠিয়ে নিলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিশ্চয়ই মূর্তিমান আতঙ্কটা আবার ফিরে এসেছে। তবু সাড়া নিলাম। কে? মেয়ের গলার স্বর শোনা গেল। ভয় নেই, দরজা খুলুন। এখানে এই নির্জন মেয়ে কোথা থেকে আসে? হতচকিত হয়ে আমি দরজা খুললাম। আর্মির পোশাক পরা এক তরুণী ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে বলল, এই নিকষ অন্ধকারে আছেন কিভাবে? বাতি নেই ঘরে? হ্যারিকেন বাতি 2 আছে,
আমি টর্চের আলোয় তরুণীকে দেখে বাতি জ্বাললাম। স্বল্প আলোয় ভরে উঠল গোটা ঘরটা। তরুণী আমার বিছানায় অনুমতি না নিয়েই ধপ করে বসে পড়ল। আমিও বসলাম ওর মুখোমুখি। বললাম, আপনি কে বলুন তো? আমি কৃষ্ণা, কিন্তু এর থেকে বেশি কিছু জানতে চাইবেন না। আমি কে, কোথা থেকে আসছি, কিছুই না। কিন্তু কেন এসেছেন সেটা নিশ্চয়ই জানতে পারি। পারেন। আপনার বন্ধুকে কিছুক্ষণ আগে একটা পিশাচ উঠিয়ে নিয়ে গেছে, তাই না? হ্যাঁ। আমি তার সন্ধান জানি। আপনি যদি আপনার বন্ধুকে উদ্ধার করতে চান তাহলে আমার সঙ্গে নির্ভয়ে আসতে পারেন। আমি এক্ষুনি যেতে রাজি আছি বলে পিস্তলটা যথাস্থানে রেখে রাইফেলে হাত দিতেই কৃষ্ণা বলল, ও কি করছেন? এত গভীর জঙ্গলে এত ভারী জিনিস বইবেন কি করে? তাছাড়া ও দিয়ে ওকে বধ করা যাবে না। একটু আগেই তো চেষ্টা করেছিলেন, পারলেন কি? না, অত গুলি করলাম, তবু ওর কিচ্ছু মাত্র হলো না। হবেও না। একটা অলৌকিক শক্তি নিয়ে আতঙ্ক ছড়ায় ও। মাঝে মাঝে জেগে ওঠে, কখনো ঘুমায়। যখন ঘুমায় তখন বেশ কয়েকদিন লেগে যায় তার ঘুম ভাঙতে। জেগে উঠলেই রক্তের নেশায় মানুষ খোঁজে। কোথা থেকে উঠে এসে ও জুটলো এখানে তা কেউ জানে না। ওর অলৌকিক শক্তির প্রভাবে জানেন, ও নিমিষের মধ্যে দূর দূরান্তে চলে যেতে পারে। ওকে কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। ওর কথা শুনে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। বললাম, তাহলে কি পারবো ওর গ্রাস থেকে আমার বন্ধুকে উদ্ধার করে আনতে? বলুন না, পারবো আনতে? সে কথা পরে, এখন আসুন আমার সঙ্গে। একটু চেষ্টা করে দেখতে দোষ কি? আমি কৃষ্ণার সঙ্গে সেই টিলা পাহাড় পার হয়ে অনেকটা মাঠভূমি অতিক্রম করে একসময় রত্নগিরি গভীর বনে প্রবেশ করলাম। কৃষ্ণা বলল, কোনো দিকে না তাকিয়ে, একটুকু ভয় না পেয়ে আমার সাথে এগিয়ে চলুন, আমাকে অনুসরণ করে। আমি তাই করলাম। রত্নগিরির খাড়াই বিয়ে উঠতে উঠতে বুকে হাঁপ ধরে গেল। কৃষ্ণা বলল, এখানে একটা মিষ্টি জলের ঝর্ণা আছে। যদি কষ্ট হয় তাহলে একটু বসুন, জল খান, দেহ মনে জোর পাবেন। ওর কথা মতো তাই করলাম। আমার থেকে সামান্য একটু দূরে যথেষ্ট ব্যবধান রেখে বসল কৃষ্ণা। দুই একবার আমার দিকে তাকিয়ে হাসল। কি মিষ্টি দারুণ মেয়েটা, কথাবার্তা মার্জিত, গায়ের রং কালো কিন্তু অপূর্ব মুখশ্রী। ওর মধ্যে অনেক সৌন্দর্য এনে দিয়েছে। কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না মেয়েটি কি, ওর পরনে আর্মির পোশাক কেন, এই রাতে রহস্যময়ীর মতো আমার কাছে ও এলোই বা কেন? তাছাড়া এই দুর্গম পর্বতের পথই বা ওর নখদর্পণে কিভাবে হলো? মূর্তিমান ওই আতঙ্কটার অলৌকিকত্বের সন্ধানই বা পেল কি করে? কে এই মেয়েটি? আমি দারুণ কৌতূহলী হয়ে ওর দিকে তাকাতেই ও বলল, না, একদম না, কোনো প্রশ্ন না, শুধু আমাকে অনুসরণ করে চলুন। আমি বিশ্রাম নিয়ে ঝর্ণার জল খেয়ে উঠতেই যাচ্ছি, হঠাৎ একটা হিংস্র বাঘ আমার পথ রোধ করে দাঁড়ালো। তারপর ভয়ঙ্কর ক্রোধে আমার দিকে তাকিয়ে ফ্যাস ফ্যাস শব্দ করতে লাগলো। আমি পিস্তল তাক করতেই কৃষ্ণা বলল, বনের অসহায় পশুকে মেরে কেন অযথা গুলি নষ্ট করবেন? ওর পাশ কাটিয়ে নির্ভয়ে চলে আসুন, ও কিচ্ছু করবে না। কৃষ্ণার কথা মতো যন্ত্রচালিত হয়ে তাই করলাম। যেতে যেতে কৃষ্ণা বলল, খুব আশ্চর্য হয়ে যাচ্ছেন তাই না? যাই হোক, আর একটু ধৈর্য ধরে পা চালিয়ে আসুন। যাচ্ছি তো, পথ যে বড় কঠিন, এত খাড়াই যে বুকে লাগছে। ঠিক আছে, আপনি আমাকে ধরে ধরেই এই উঁচু জায়গাটা পার হয়ে আসুন। আমি কৃষ্ণার হাত ধরতে গেলেই সে বলল, ওটি হচ্ছে না।
আমার শরীর আমি কাউকে স্পর্শ করতে দেই না। বলে একটা গাছের ডাল ভেঙে তার একদিক নিজে ধরে, অপর দিকটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এইটা ধরে আসুন। ওর কথা মতো আমি তাই করলাম। কৃষ্ণা বলল, কিছু মনে করলেন না তো? না, তা কেন করব? আমাদের বন্ধুত্বটা দেহটিতেই থাক। যা আপনার ইচ্ছা, তাই বেশ। এইভাবে খানিকটা পথ যাবার পর ও বলল, এবার এসে গেছি। বলে ডালটা ছুঁড়ে দিল একদিকে, তারপর বলল, ওই দেখুন, পেটপুরির মতো একটা গুহা নজরে আসছে। হুম। আপনার বন্ধুকে ওখানেই রেখেছে পিশাচটা। যান, ওকে গুহা থেকে বের করে নিয়ে আসুন। আমার মধ্যে তখন আমি আর নেই। ওই ভয়ঙ্কর গুহায় ঢুকে পিশাচের খপ্পরে পড়ব না তো? কৃষ্ণা বলল, যান, দেরি করছেন কেন? ও কিন্তু ধারে কাছে আছে, এক্ষুনি এসে পড়বে। কৃষ্ণার কথা শেষ হতে না হতেই অন্ধকার ফুঁড়ে জেগে উঠল সেই বিভৎস চেহারার মূর্তিমান আতঙ্কটা। ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। তার দিকে পিস্তল তাক করে একটা গুলি ছুড়লাম। ও গুলিটা তার বুকে বিঁধল, কিন্তু কিছুই হলো না। আবার একটা গুলি করলাম, না, তাতেও কিছু হলো না। পরপর 3 বারের চেষ্টাতেও ঘায়েল করতে পারলাম না তাকে। অবশেষে হাল ছাড়লাম। কৃষ্ণা বলল, কি মারা অত সহজ নয়। ওটা না মানব, না দানব, না প্রেত, না কিছু। কখনো শরীর, কখনো অশরীরী, কক্ষচ্যুত একটা উল্কা যেন। বলে বলল, আপনি আমার এই রাইফেলটা ওর দিকে তাক করে ট্রিগারে চাপ দিন, দেখবেন এক গুলিতে শেষ হয়ে যাবে ও। কৃষ্ণার কথা মতো আমি তাই করলাম। কামান দাগার মতো একটা শব্দ হলো, তারপর সব শেষ। সেই মূর্তিমান আতঙ্ক যন্ত্রণায় ছটফট করে ভয়ঙ্কর আর্তনাদ করতে করতে একটু একটু করে অন্ধকারে মিলিয়ে গেল। কিভাবে যে কি হলো তা বুঝতে পারলাম না আমি। কৃষ্ণা বলল, এতদিনে রত্নগিরি আতঙ্ক মুক্ত হলো। আমার কাজ শেষ, এবার আমি আসি। সে কি, এই অন্ধকার নির্জনে আমাকে একা রেখে কোথায় যাবেন আপনি? বলেছি না, আমাকে কোনো প্রশ্ন করবেন না। তারপরে বলল, নিচে নামতে আপনার খুব কষ্ট হবে, তাই না? ঠিক আছে, আপনাকে রত্নগিরি বন পার করে তবেই আমি বিদায় নেব। যান, গুহার ভেতরে ঢুকে বন্ধুকে উদ্ধার করে নিয়ে আসুন। আমি টর্চের আলো ফেলে গুহায় ঢুকতেই দেখলাম সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় রুদ্র পড়ে আছে সেখানে। আমি ওকে দেখে কৃষ্ণাকে এসে বললাম, আমি আমার বন্ধুর দেখা পেয়েছি কৃষ্ণা, কিন্তু ওর জ্ঞান না ফেরা পর্যন্ত ওকে কি করে নিয়ে যাব? আপনি ততক্ষণ একটু অপেক্ষা করুন প্লিজ। আমার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি যান। বেশিক্ষণ অপেক্ষা করার মতো সময় নেই আমার হাতে, তাড়াতাড়ি। ওকে আপনি কাঁধে শুয়ে গুহা থেকে বেরিয়ে আসুন। ও যে আমার থেকে অনেক ভারী, ওকে কখনো আমি বইতে পারি? একটু চেষ্টা করে দেখুন না। কৃষ্ণার কথা মতো তাই করলাম। রুদ্রর শরীরটা এই সময় তুলোর মতো হালকা বলে মনে হলো। ওকে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলাম গুহা থেকে। কৃষ্ণা বলল, এই তো পেরেছেন দেখছি। আগে থেকেই এত ভয় পাচ্ছিলেন কেন? সত্যি কি যে হচ্ছে তখন থেকে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর বুঝে কাজ নেই, আসুন। খানিক নিচে নামার পরে দেখলাম এক জায়গায় একদল ভাল্লুক পথ রোধ করে দাঁড়িয়ে আছে। কৃষ্ণা বলল, ভয় পাবেন না, ওদের পাশ কাটিয়ে চলে আসুন, ওরা কেউ কিছু করবে না। অতএব ভাল্লুকের দলকে উপেক্ষা করে ওদের পাশ কাটিয়ে রুদ্রকে কাঁধে নিয়েই চলে এলাম আমি। এইভাবে একসময় রত্নগিরি থেকে নেমে বন পার হলাম। কৃষ্ণা বলল, এবার আমায় বিদায় দিন বন্ধু। তা তো দেবই, কিন্তু বন্ধু যখন পাতলেন তখন আর আপনি কেন? তুমি বলতে পারো না? পারি। আমাকে ভালোবেসে বিদায় দাও বন্ধু, শেষ বিদায়। আর তো আমাদের দেখা হবে না।
কেন দেখা হবে না আমাদের? বলেছি না, কোনো প্রশ্ন নয়। কৃষ্ণা আমার মুখের দিকে তাকিয়ে মধুর হাসি হেসে ওর রাইফেলটা কাঁধে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। দেখতে দেখতে ভোর হয়ে এলো। রুদ্র দেহটা ক্রমশ ভারী হয়ে উঠলে মাধবপুরার উপত্যকায় ঢালু জমিতে মাটির উপর শুইয়ে দিলাম ওকে। একটু পরে মাধবপুরার সেই টিলা পাহাড়ের কয়েকজন গ্রামবাসীর দেখা মিলল। ওরা আমাদেরই অনুসন্ধান করছিল দূর থেকে। আমি হাতছানি দিয়ে ডাকতেই ওরা এসে দাঁড়ালো আমার পাশে। ধীরে ধীরে জ্ঞান ফিরল রুদ্রর। কতকটা যেন ভয় ভয় ও বলল, আমি কোথায়? আমি ওর গায়ে হাত বুলিয়ে দিয়ে বললাম, তুই এখন মাধবপুরার উপত্যকায়, অত্যন্ত নিরাপদ জায়গায়। ভয় করিস না বন্ধু। ওই আতঙ্কটা আমাকে এখানেই নামিয়ে দিয়ে চলে গেছে বুঝি? হ্যাঁ, তবে ওর খেলা আমি শেষ করে দিয়েছি, চিন্তা নেই। মাধবপুরায় এখন আর কোনো আতঙ্ক নেই। রত্নগিরিতেও কোনো রকম ভয়ের ব্যাপার নেই। মাধবপুরা লোকেরা বলল, হ্যাঁ, এখন থেকে আপনারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। তবে যারা হারিয়ে গেছে তারা হয়তো আর কেউ ফিরে আসবে না। তাদের জন্য অত্যন্ত দুঃখিত। রুদ্র বলল, কিভাবে মারলি তুই ওই শয়তানটাকে? আমি কৃষ্ণার সুরে বললাম, কোনো প্রশ্ন নয়, এখন ঘরে চল। আমরা সবাই মিলে রুদ্রকে নিয়ে সেই বাড়িতে ফিরে এলাম। মাধবপুরার গ্রামে আনন্দের বন্যা বইল। সপ্তাহখানেক মাধবপুরায় থেকে আবার আমরা গন্ডিয়ায় চলে এলাম। সে রাতের ঘটনার কথা শুধু রুদ্র কেন, কাউকে বলিনি আমি। মাধবপুরার গ্রামের মানুষেরাও জানল সেই ভয়ঙ্করের মৃত্যু ঘণ্টা আমিই বাজিয়েছি। রহস্যময়ী কৃষ্ণা রহস্যের অন্ধকারেই থাক। তবে আমার জীবনে এমন আশ্চর্য অভিজ্ঞতা আর কখনো না হলেও কৃষ্ণাকে কিন্তু আমি আজও ভুলিনি, আর ভুলবও না কোনোদিন। এতক্ষণ আপনারা শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে মাধবপুরায় আতঙ্ক অভিযান। গল্প পাঠে রাজু, রুদ্রনীলের ভূমিকায় আমি চঞ্চল এবং বেজার ভূমিকায় রিন্টু, এবং গ্রামবাসীদের কণ্ঠে সুমন, টুবাই এবং দীপঙ্কর। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। তবে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।